Hello everyone. I hope you are well. I am also well. আমরা ইংরেজি শিক্ষার একটা কমপ্লিট কোর্স করছিলাম। তো এই কমপ্লিট কোর্সটা আমরা একে একে 6টা ভিডিও দিয়েছি। এটা আমাদের 7 নম্বর ভিডিও বা 7 নম্বর ক্লাস। আগের ভিডিওতে আমরা সাবজেক্ট শিখছিলাম, ভার্ব শিখছিলাম, অবজেক্ট শিখছিলাম এবং ফ্রেজগুলো শিখছিলাম। এক কথায় ইংরেজি ভাষা তৈরি করতে গেলে যা যা লাগে সবই দিয়েছি। এবার ওগুলো সেটিংয়ের পালা। তো আজকের ক্লাসে সেই মোক্ষম যে বিষয়টা সেটাই আজকে থেকে শুরু হলো, যেটা বিগত দিনের ক্লাসগুলো না করলে তোমরা আজকের বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে না, কারণ আগের ভিডিওগুলো জানা লাগবে। এবং আজকের এই ভিডিওগুলো দেখলে তোমার এইটুকু মনে হবে যে এতদিন তুমি যা যা শিখেছিলে সেটা ভুল পথ ছিল এবং ভুল চেষ্টা ছিল এবং অকারণে সময়টা নষ্ট হচ্ছিল। তো আজকে থেকে আর তোমার সময়টা নষ্ট হবে না। তো আমি আসছি প্রফেসর প্রণব সেন তোমাদের জন্য আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো ক্লাসটা মন দিয়ে দেখো। দেখো আজকে আমি শুরু করি তোমাদের সেই জায়গা থেকে যেখান থেকে আমরা বলি যে স্বাধীনভাবে বা মুক্ত হস্তে লেখা। তো এতদিনকে আমরা একটা নিয়ম কানুনের মধ্যে ছিলাম, এই জন্যই যা খুশি তাই লিখতে পারতাম না বা বলতে পারতাম না। কিন্তু আজকে থেকে তুমি যা খুশি তাই লিখবে এবং সেই যা খুশি তাইর মধ্যে কোন গ্রামারটা কি, কোন অংশটা কি তোমাকে ধরে ধরে বোঝাবো। তো আমরা আজকে একটা বিষয় নিই, যে কোনো একটা বিষয় যার পরে আমরা লিখতে পারি। তো ধরো এটা লেখাপড়া হতে পারে, একটা প্যারাগ্রাফ হতে পারে, একটা রচনা হতে পারে। তা যেহেতু রাইটিং একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, তো আমরা একটা প্যারাগ্রাফই লিখি বা প্যারাগ্রাফ লেখা অভ্যাসটা করি। তো এই যে রাইটিংয়ের যে কোনো রাইটিংয়ের 3টে পার্ট থাকে। একটা আছে সাবজেক্টিভ অংশ বা যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন, আর একটা পরে ডিসক্রিপশন, আর একটা আছে কনক্লুশন। তো এই যে রাইটিংয়ের 3টে পার্ট, ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন এবং কনক্লুশন, তো এই যে আমরা ওইভাবে এখন লেখাটা শিখবো না, আমরা জাস্ট ফ্রি হ্যান্ডে লেখাটা শিখবো এবং তার মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাই দেবো। যদি এখন আমরা ইন্ট্রোডাকশন ডিসক্রিপশন আলাদা করি তাহলে তুমি গ্রামাটিক্যালি যে নিয়মকানুনগুলো ছিল সব ভুল করবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমরা আজকে একটা বিষয় নিই, যে বিষয়টা তুমি মনে করো যে সচরাচর কাজে লাগে। তো আমরা এখানে এডুকেশনটাই নেই লিখি, শিক্ষা। যেহেতু শিক্ষা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো শিক্ষা দিয়ে আমরা বাক্যটা শুরু করি। যেমন ধরো আমরা প্রথমে শুরু করি, শিক্ষা আমাদের জীবনে বাধ্যতামূলক। বাধ্যতামূলক মানে শিখতেই হবে এমন কিছু। এর পরবর্তী বাক্য হচ্ছে, এটা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। করতে পারে না যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে অবশ্যই তোমাকে শিক্ষাটা নিতে হবে। শুধু নিলেই হবে না, এটাকে অতি গুরুত্বের সাথে
ও যত্ন সহকারে নিতে হবে। বাড়িতে বসে বা স্কুলে, কলেজে ক্লাস করে আমরা শিক্ষা নিতে পারি না। সফল হওয়ার জন্য জীবনের সকল বিষয় জানার চেষ্টা করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, শিক্ষার্থীরা, এটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং, যেটাকে বলা হয় মুক্তহস্তে লেখা, যা খুশি আমি তাই লিখলাম। কিন্তু এই লেখাটার এইবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ট্রান্সলেশন, অনুবাদ বা সেন্টেন্স, টেন্স বা তুমি যেটাই বলো না কেন, এভরিথিং আমরা আজকে শিখব। তো আমরা একটু ধাপে ধাপে শিখি। আজকে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রথম পিরিয়ড ছিল এবং এটা বলছিলাম যে সহজে কিভাবে শেখা যায়। তো সহজে শেখার আগের 6টা ভিডিও এবং আজকের যে ভিডিওটা, তো আগের ভিডিওগুলো যারা দেখেছে, আজকের ভিডিওটা তার জন্য খুব ইজি হয়ে যাবে এবং সে খুব সহজে ধরতে পারবে। আমরা প্রথম বাক্যটা, শিক্ষা আমাদের জীবনে বাধ্যতামূলক, এই বাক্যটা আমরা প্রথমে নেব। প্রথমে আমরা যখন বাক্যটা গ্রহণ করি তখন প্রথম আছে কোন টেন্সে বাক্যটা লেখা আছে এবং টেন্স এবং সেন্টেন্স, এই দুটা জিনিস কিন্তু তুমি নোট করো। যেহেতু আমি ডিটেইল ব্যাখ্যা দিতে যাব, তাই তোমাকে অনেক কিছু জানতে হবে এবং ধৈর্য ধরে এই বিষয়টা বুঝতে হবে। এই গ্রামাটিক্যালি নিয়মকানুনগুলো জানো না বলেই ইংরেজি দেখলে ভয় লাগে, বা এটা শুধু ইংরেজি বলে না, তুমি যে কোনো ভাষা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো দেখো, তাহলে আমরা টেন্স জানবো। শিক্ষা আমাদের জীবনে বাধ্যতামূলক। এই ধরনের চিরন্তন সত্য বাক্য যখন আমরা সমাধান করি তখন তুমি নিশ্চিত মনে রাখো বা মনে করবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য কোনো টেন্সে করলে হবে না। দ্বিতীয়ত সেন্টেন্স। তো সেন্টেন্স, এখানে যত বাক্য লিখেছি সবগুলোই কিন্তু অ্যাসার্টিভ, অন্য কোনো সেন্টেন্স এখানে লেখা হয়নি। কারণ এখানে যখন আমরা যেহেতু বাক্য মোট 5 প্রকার, তো যখন আমরা বর্ণনা করি তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা বেশি লাগে, অন্য কোনো সেন্টেন্স কিন্তু এখানে আসে না। তাহলে আমরা টেন্স চিনলাম, সেন্টেন্স চিনলাম। এবার এসো আমাদের এর ভিতরে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, অবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে, তা নাহলে তুমি এই বাক্যটা তৈরি করতে পারবে না। যখন একটা বাক্য স্টার্ট হয় তাহলে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এই টোটাল বাক্যটাকে যে শব্দটা লিড করেছে বা যেটাকে বলা হয়, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বা যেটাই ওই বাক্যের মূল শব্দ ছিল, তাহলে এই বাক্যের মূল শব্দটা কি? শিক্ষাটা না? তার মানে এডুকেশন বাধ্যতামূলক। দেখো এখানে আমরা সাবজেক্ট পেলাম, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে এবার ভার্ব, তাহলে ভার্ব কোনটা হয়? ভার্ব এখানে দেখো একটা উজ্জ আছে, অর্থাৎ ভার্বটা এখানে দেওয়া নেই, উজ্জ অবস্থা আছে। শিক্ষা হয় বাধ্যতামূলক, এই যে হয় কথাটা এখানে কিন্তু নেই। অধিকাংশ বাক্যে কিন্তু তুমি এই হয় কথাটা পাবে না, কারণ এটাকে লিঙ্কিং ভার্ব বলে এবং এটা বিশেষ করে সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ বা নাউন কমপ্লিমেন্টের মাঝখানে জড়িয়ে বা লুকিয়ে থাকে। তাই তোমাকে এগুলোকে খুঁজে বের করতে হবে। শিক্ষা হয় বাধ্যতামূলক। তাহলে আমরা বাক্যটা যদি লিখি, এডুকেশন
ইজ বাধ্যতামূলক ইংরেজি লিখবো, সেটা হচ্ছে কম্পালসারি। কম্পালসারি। এবার দেখো এডুকেশন ইজ কম্পালসারি, এবার কম্পালসারিটা অ্যাডজেক্টিভ, বাধ্যতামূলক। আর একটা হচ্ছে বাধ্যবাধকতা। শব্দটা যখন বাধ্যবাধকতা চলে আসে তখন কিন্তু এটা নাউন হয়ে যায়, আর এটা বাধ্যতামূলক মানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টারি স্ট্রাকচার, সাবজেক্ট বসলো, লিঙ্কিং ভার্ব বসলো, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ এটা আমরা তোমার কাছে বলছিলাম যে 9 বেসিক স্ট্রাকচার বলে একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ ইংরেজি ভাষায় মোট 9টা বাক্য আছে। তুমি যেভাবেই লেখো না কেন ওই 9টার মধ্যে পড়া লাগবে। ওই 9টার মধ্যে যদি পড়ে তাহলে তোমার বাক্যটা রাইট, আর 9টার মধ্যে যদি না পড়ে তোমার বাক্যটা ভুল। অর্থাৎ তুমি কোনোভাবেই 9টার বাইরে যেতে পারবে না। তাহলে এই যে 9 বেসিক স্ট্রাকচারের যে রুল, যদি একজন ছাত্রছাত্রী এটা জানে তাহলে তার ইংরেজি শিক্ষাটা খুব জলদি ইজি হয়ে যাবে। আমার 9টা ভিডিও দিয়ে আছে 9 বেসিক স্ট্রাকচারে, তোমরা এটা দেখে নিও। তাহলে এডুকেশন ইজ কম্পালসারি। এইবার আমাদের জীবন দেখো, এইটা হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে, আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট পেয়েছি। এবার আমাদের জীবনে এই সেই ফ্রেজটা ব্যবহার হচ্ছে। এবার তো আমরা সেই ফ্রেজের ব্যবহারগুলো সব দেখেছি। এবার এখানে দেখো কোন ফ্রেজ ব্যবহার হয়েছে, এবার তুমি চিনবেই বা কি করে। এখানে মূল শব্দটা কি, আমাদের জীবন। তাহলে আমাদের জীবনটা আমি আগে লিখি, আওয়ার লাইফ, আমাদের জীবন। কিন্তু আমাদের জীবনের সাথে কি বাদ পড়েছে, একটা জিনিস কিন্তু এখানে বাদ পড়েছে, সেটা হচ্ছে একারটা বাদ পড়েছে। খেয়াল করে দেখো এখানে একারটা দেওয়া হয়নি। তো আমরা জানি বাংলায় যখন এ তে অন্তস্থ, এ তে অন্তস্থ এই ফর্মটা যখন আসে তখন তুমি সেটা নিশ্চিত মনে রাখবে সেখানে ইন প্রিপজিশন আসবে, যে কোনো প্রিপজিশন। যেমন কুকুরটি রাস্তায় ঘুমাচ্ছিল, রাস্তার সাথে অন্তস্থ যোগ হয়েছে, তার মানে ওখানে ইন যোগ হয়েছে। মা ঘরে আছে, ঘরের সাথে একার যোগ হচ্ছে, তার মানে ওখানে ইন যোগ হয়েছে। ঠিক এমনিভাবেই এখানে জীবনের সাথে দেখো একারটা যোগ হচ্ছে, অর্থাৎ জীবন প্লাস এ। ভালো করে জিনিসটা বোঝো, এই যে মূল শব্দটা জীবন, এইটা কিন্তু নাউন। এই নাউনের সাথে যখন একটা জিনিস যোগ হয় আসলে এটা প্রিপজিশন যোগ হয়। তো এই প্রিপজিশনের যে ফ্রেজগুলো সেটা আমরা কিন্তু দেখাইছি আগে। তার মানে এখানে একারটা যোগ হয়েছে, অর্থাৎ এখানে ইনটা লাগবে। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো, এডুকেশন ইজ কম্পালসারি, অথবা তুমি নেসেসারি বলতে পারো, প্রয়োজন বা বাধ্যতামূলক একই কথা, ওটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ, অনেকটা সমার্থক শব্দ হিসেবে কাজ করে। এডুকেশন ইজ কম্পালসারি ইন আওয়ার লাইফ, শিক্ষা আমাদের জীবনে বাধ্যতামূলক। দেখো কথাটা এখানে হয়ে গেছে, শেষও হয়ে গেছে, আমাদের আর কিছু বাকি নেই। পরেরটা হচ্ছে এটা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, বাক্যটা এখানে শেষ। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যের সাবজেক্ট কোনটা, কোনো জাতি উন্নতি করতে পারে না ওটা ছাড়া। তাহলে এটা ছাড়া ওটা কিন্তু পরের অংশ, তাহলে আমরা কোনো জাতি উন্নতি করতে পারে না। তাহলে আমরা প্রথম নেব সাবজেক্ট, এবং সাবজেক্টটা আমরা পেয়ে গেলাম কোনো জাতি। তাহলে এখানে কোনো জাতির ইংরেজি যেহেতু না শব্দ আছে, নো নেশন, যেহেতু নোটা লিখে ফেলেছি অর্থাৎ তোমাকে আর না শব্দটা ব্যবহার করতে হবে না, বা নটটা ব্যবহার করতে হবে না, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডটা আমরা নিয়ে গেছি। তাহলে কোনো জাতি উন্নতি করতে পারে না, ক্যান। এবার উন্নতি করা ইংরেজি আমরা ডেভেলপই লিখি, ডেভেলপ, তুমি এখানে সাই লিখতে পারো। এইবারে যে ডেভেলপ লিখলাম কারণ এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব এসেছে। এই মডেল অক্সিলারি ভার্ব আছে মোট 16টা। এরপরে যখনই মূল ভার্ব আসবে তখন কিন্তু সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তাই এখানে ক্যান ডেভেলপ, অর্থাৎ ক্যান নটটা বসে না, নোটা আগে বসে গেছে। নো নেশন ক্যান ডেভেলপ, কোনো জাতি উন্নতি করতে পারে না। দেখো এই জায়গায় কিন্তু আর কোনো কথা নেই। এবার এটা ছাড়া দেখো, এবার এটার ইংরেজিতে আমরা শিক্ষাটা লিখলাম, কিন্তু এই জায়গাটা ছাড়া ইংরেজি লিখবো, সেটা হচ্ছে উইদাউট। উইদাউট আমি যে ছোট করে লিখলাম উইদাউট ইট, তোমার নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট ইট। এইভাবে ছোট ছোট করে তুমি বাক্য লিখতে লিখতে কোনো এক সময় তোমাদের কনফিডেন্সের লেভেল অনেক উঁচুতে চলে যাবে। এবং এইভাবে যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং না লেখো, তুমি গ্রামাটিক্যাল নিয়মকানুনগুলো বুঝবে না, কোনটা সাবজেক্ট বুঝবে না, কোনটা ফ্রেজ এটা বুঝতে পারবে না। তো এই যে সাবজেক্ট ভার্ব, অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব ইত্যাদি ইত্যাদি, আমি অনেক কিছু তোমার মিস করে যাচ্ছি, কারণ আমি যদি আরও ডিটেইলে বলতে যাই তাহলে এই ভিডিওটা আরও অনেক বড় হবে। কারণ এই যে ডেভেলপ যে ভাবটা নিলাম, এটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এইটা এখন ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হলো, কারণ
এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো ব্যবহারটা আসছে না। এই জন্যে আসলো না, কারণ যে এরপরে যে অবজেক্টটা দরকার ছিল সেই অবজেক্টটা এখানে লাগেনি, বা অবজেক্ট ছাড়াই বাক্য অর্থে প্রকাশ হয়ে গেছে। যখন অবজেক্টের সাহায্য ছাড়া বাক্যের অর্থ প্রকাশ হয় তখন ওটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। আবার অবজেক্টের সাহায্য ছাড়া বাক্যের অর্থ প্রকাশ হচ্ছে না, তখন ওটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ প্রকাশ হয়ে গেছে, তা যেহেতু অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ প্রকাশ হয়ে গেছে, এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ হলে প্রকাশ হতো না, বা ভাষার মধ্যে বা কথার মধ্যে মনে হতো কি একটা জিনিস হয়তো বাদ পড়ে গেছে। পরের বাক্যটা দেখো, যদি তুমি জীবনে সফল হতে চাও, বাক্যটা এখানে ইনকমপ্লিট অবস্থায় আছে, একটা ক্লজ লেখা আছে, সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। এই যে যদি দিয়ে বা তদি দিয়ে যে বাক্যগুলো লেখা হয় এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তুমি অবশ্যই শিক্ষাটা নিতে হবে। তাহলে যদি তুমি শিক্ষা নিতে চাও, আমরা প্রথম বাক্যটা লিখি, যদি ইংরেজিটা লিখি ইফ, ইফ ইফ ইউ, যদি তুমি নিতে চাও, তাহলে ইফ ইউ, যদি তুমি চাও, ওয়ান্ট, ওয়ান্ট টু, এবার নেওয়ার ইংরেজি টেক, ওয়ান্ট টু টেক এডুকেশন। ইফ ইউ ওয়ান্ট টু টেক এডুকেশন, যদি তুমি শিক্ষাটা নিতে চাও। এবার দেখো এখানে ইউর সাথে সম্পর্ক ওয়ান্টেড, যদি তুমি চাও, তার মানে আমি এই যে তুমি চাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা এখানে সেকেন্ড পারসন আছে, তাই এখানে ওয়ান্টের সাথে কিছু যোগ হলো না। পরেরটা আছে টু টেক এডুকেশন, একটা ইনফিনিটিভ ফ্রেজ যোগ হয়েছে। তো যেহেতু ভার্ব একটা বাক্যে দুটো হয় না কিন্তু, অর্থাৎ আমরা যেটাকে ফিনাইট ভার্ব বলি, এখানে ফিনাইট ভার্বটা ওয়ান্ট। এই যে পরে আরেকটা ভার্ব আছে, এটা কিন্তু ফিনাইট না, এটা এখন নন ফিনাইট ভার্ব। তাহলে এই যে ফিনাইট ভার্ব এবং নন ফিনাইট ভার্ব সম্পর্কে আমি এর আগে ধারণা দিয়েছি, যে ফিনাইট ভার্বটা সাবজেক্টের সাথে লেগে থাকে, সাবজেক্টের সাথে সম্পর্ক থাকে, কিন্তু নন ফিনাইট যেটা, সেটা সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক না, এটা স্বতন্ত্র আলাদাভাবে বসে, এবং বাক্যের মধ্যে আরও অনেক তথ্য দেওয়ার জন্য মূলত এটা ব্যবহার করা হয়। ওকে, আমি এ পর্যন্ত আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এই জন্য টেকের কোনো রূপ পরিবর্তন হলো না। তো টেক মানে এখানে নেওয়া, টেক এডুকেশন, শিক্ষা নিতে। এডুকেশন দেখো শিক্ষার সাথে এখানে দেখো যে কোনো কিছু যোগ হয়নি, এই জন্য এডুকেশনটার সাথে কোনো কিছু যোগ হলো না, এডুকেশনে বুঝে গেল। ইফ ইউ ওয়ান্ট টু টেক এডুকেশন, যদি তুমি শিক্ষাটা নিতে চাও, তাহলে অবশ্যই শিক্ষাটা নিতে হবে বা এটা নিতে হবে। দেখো এই যে এখানে একটা কমা বসিয়ে দিলাম, এই কমাটাই কিন্তু তাহলে হয়ে গেল, তাহলে এটা তোমাকে নিতে হবে। তাহলে এটা তোমাকে বলতে অবশ্যই শিক্ষাটা নিতে হবে। তবে এইবার দেখো এখানে শিক্ষাটা নিতে আমরা লিখলাম ইট। এবার দেখো এটা নিতে হবে, তবে এটা নিতে হবে, এই জায়গাটা বলতে গেলে আমি তোমাকে আগে লিখে দিই, তারপরে তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি। ইট হ্যাজ টু বি টেকেন, ইট হ্যাজ টু বি টেকেন। এই ধরনের গ্রামার যখন আসে তখন ছাত্রছাত্রীরা খুব বিভ্রান্ত হয়ে যায়, এখানে টেকেনই বা কি করে হলো, বি বা কোথা থেকে আসলো, হ্যাজ টুই বা কি। আমি সব ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝাচ্ছি। যেহেতু এই বাক্যটা শিক্ষাটা কে নেবে, আমরা নেব, তার মানে বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, কিন্তু বাক্যটা এখানে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তো এখানে আমি একটু দুই রকম ভাবে নিয়মটা লিখি, সেটা হচ্ছে হ্যাজ টু অথবা তুমি মাস্ট, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। আমি এখানে মাস্ট দিয়েও দেখালাম, হ্যাজ টু দিয়ে দেখালাম। এখন ইটটা এখানে কিন্তু সাবজেক্ট না, ইটটা এসে মূলত অবজেক্ট। অবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু হয় তখন কিন্তু প্যাসিভ হয়, তার মানে এই বাক্যটা আমরা সাবজেক্ট দিয়ে বলিনি, বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয়ে গেছে। কারণ আমরা যখন মনের ফিলিংস বা মনের কথাটা যখন প্রকাশ করব, তখন কোন সময় সাবজেক্ট আসবে কোন সময় অবজেক্ট আসবে এটা আমরা নির্ধারিত করে বলতে পারি না। এইটা আমাদের কথার অর্থের পরে বা কথার গুরুত্বর পরে দেখা একদিক দিয়ে চলে যায়। তো তখন আমাদের সাবজেক্ট এবং অবজেক্টটা আমরা গুলিয়ে ফেলি, যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটা আমরা ঠিকঠাক করে বুঝতে পারি না। এবার দেখো ইটটা বসলো, হ্যাজ টুরা বাধ্যবাধকতার জন্য বসেছে, এটা অক্সিলারি ভাব এবং মডেল অক্সিলারি ভাব, অক্সিলারি এবং মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি ভার্বের পরে কখনো মূল ভার্বের রূপ চেঞ্জ হয় না, এটা মাথায় রাখো। মাছটা ওর পরিবর্তে, যেহেতু এখানে অবশ্যই কথাটা রয়েছে, এই জন্য আমি ডুপ্লিকেট একটা ব্যবহার করলাম, অর্থাৎ তুমি যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারো। এখানে এবার বিটা কেন এসলো, তো নেওয়ার ইংরেজিটা আগে বলি,
যেহেতু এখানে নেওয়ার ইংরেজি আসছে তাহলে এখানে টেক তো অবশ্যই আসবে, কিন্তু টেক কেন টেকেন হলো, সেটা হচ্ছে বাক্যটা প্যাসিভ হয়ে গেছে বলে। অর্থাৎ প্যাসিভ ভয়েস বলে এখানে টেকটা টেকে নিয়েছে। আর প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে মূল ভার্বের আগে একটা সবসময় একটা করে বিভাগ বসে, যেখানেই মূল ভাব থাকে সেখানেই কিন্তু বিভাগটা থাকবেই। তো এই যে বিভাগটা না দিলে তো প্যাসিভ হবে না, তাহলে এখানে হ্যাজ টুর পরেও বি আসে, মাস্টার পরেও বি আসে, সেই জন্যই হ্যাজ টু বি টেকেন বা মাস্ট বি টেকেন। আমাদের বাক্যটা এই পর্যন্ত হয়ে গেছে যে শিক্ষাটা নিতে হবে। এবার শুধু নিলেই হবে না, দেখো এবার এখানে এই জায়গাটা বাক্যটা ফুল স্টপ হয়েছে, শুধু নিলেই হবে না, সরি দাগটা মেয়ারলি, দাগটা একটু কলমে একটু ডিস্টার্ব দিচ্ছে, মেয়ারলি আমি মুছে দিয়ে আবার লিখি একটু, merely merely not to take it। আমি বাক্যটা লিখলাম, তবে একটু ব্যাখ্যাটা দিই। merely মানে কেবলমাত্র, এটা একটা অ্যাডভার্ব। ওই যে শুধু নিলেই হবে না, এটা নেওয়ার কিন্তু চেকটা আমরা পাইছি, এটা একটা কিন্তু ফ্রেজ, একটা ইনফিনিটিভ ফ্রেজ এখানে ব্যবহার করা হয়েছে। ইট বলতে এটা বলতে শিক্ষাটা, টুটা ব্যবহার হয়েছে কারণ এটা মূল ভাব না, তোমাকে আগেই বলেছি এগুলোকে অসমাপিকা ভাব বলে বা নন ফিনাইট ভাব বলা হয়। নটটা ব্যবহার হলো কেন, কারণ ওর মধ্যে একটা না বোধক বা শব্দ কিন্তু রয়েছে। শুধুমাত্র নিলেই হবে না, এটা অতি গুরুত্বর সাথে বা যত্ন সহকারে নিতে হবে। তার মানে এটাকে অতি গুরুত্বর সাথে নিতে হবে। তার মানে ঠিক আগের বাক্যের মতন ইট বলতে শিক্ষাটা, ইট মাস্ট বি টেকেন, ঠিক একই রকম আগের বাক্যের মতন প্যাসিভে চলে গেছে, ইট মাস্ট বি টেকেন। পয়েন্টটা দেখো, অর্থাৎ প্যাসিভ ভয়েস বলে আমরা এই ফর্মুলা লিখলাম, বিটা কেন বসলো, টেকেনটা কেন বসলো তোমরা বুঝেছো। এবার ইট মাস্ট বি টেকেন, এটা অবশ্যই নিতে হবে। এবার দেখো বলছে যে কেমন ভাবে নেব, সেটা হচ্ছে অতি গুরুত্বের সাথে। তা আমরা এখানে গুরুত্বপূর্ণ ইংরেজি আমরা জানি যে একটা আছে, ধরো আমি এখানে ভাইটাল লিখলাম, একটু ছোট শব্দ লিখলাম, তাহলে ভাইটাল হল ভাইটালি, অ্যান্ড আরেকটা আছে যত্ন সহকারে, সেটা হচ্ছে কেয়ারফুলি, কেয়ারফুলি। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এখানে এই ভাইটাল কেন ভাইটালি হলো, কেয়ারফুল কেন কেয়ারফুলি হলো? কারণ শব্দ দুটো এখন আর অ্যাডজেক্টিভ নেই, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। যখন কোনো শব্দের সাথে ভাবে করে দিয়ে এই রকম ফর্ম যখন যুক্ত থাকে, তখন তুমি নিশ্চিত মনে করো ওই শব্দটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ না, ওটা এখন অ্যাডভার্ব। তাই জন্য ভাইটাল শব্দ মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাই গুরুত্বপূর্ণ সহকারে, তার মানে ভাইটালি। অথবা তুমি এখানে ইম্পর্টেন্টলি লিখতে পারো। আরেকটা হচ্ছে যত্ন সহকারে, কেয়ারফুলি। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের শব্দ, এই যে যত্ন সহকারে, গুরুত্ব সহকারে, এই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব হয়। তাহলে আমরা চিনলাম যে এই শব্দগুলো যেগুলো অতিরঞ্জিত করে বলা হয় বা যেটাকে বলা হয় অ্যাডজেক্টিভকে বিশেষণ করা হয়। অ্যাডজেক্টিভ নিজে একটা বিশেষণ, কিন্তু বিশেষণকে যদি আবার বিশেষায়িত করা হয় তখনই এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব মানে হচ্ছে বিশেষণের বিশেষণ। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। হয়তো বাড়িতে বসে বা স্কুলে বা কলেজে ক্লাস করে আমরা শিক্ষা নিতে পারি না, যেহেতু জায়গা নেই। আমি নিচে এগুলো একটু মুছে দিলাম। হয়তো দেখো বলছে বাড়িতে বসে, তারপরে বলছে স্কুল কলেজে ক্লাস করে আমরা শিক্ষা নিতে পারি না। তাহলে প্রথমে আমাদের দরকার কি, সাবজেক্টটা। তাহলে সাবজেক্ট এখানে আমরা, তাহলে উই, তাহলে উই আমরা উই ক্যান নট টেক, উই ক্যান নট টেক, আমরা নিতে পারি না। এইবার দেখো আমরা নিতে পারি না, কি নিতে পারি না, এডুকেশন, শিক্ষা, এডুকেশন, আমরা এডুকেশন নিতে পারি না। এবার প্রথম যে কথা ছিল বাড়িতে বসে থাকো, এটা কিন্তু একটা ফ্রেজ। এবার সিটিং, সিটিং অ্যাট হোম, বাড়িতে বসে আমরা নিতে পারি না, কমা, পয়েন্ট আছে স্কুলে, ঠিক একই রকম স্কুল, আর পয়েন্ট আছে এবং কলেজে ক্লাস করি, অ্যান্ড
টেকিং ক্লাস ইন দ্য কলেজ। এবার কেন আমি বাক্যটা দেখো বেশ বড় হয়েছে, এরকম বড় বাক্য যখন হয় তখন সাধারণত আমরা খুব বিভ্রান্ত হয়ে যাই যে এখানে কোথা থেকে শুরু করবো, কি দিয়ে কি হলো। তো আমরা এডুকেশন বলতে বুঝলাম। এবার এখানে সিট কেন সিটিং হলো, এইটাই কিন্তু সেই নন ফিনাইট ভার্ব এবং প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, যেটা আমি বেশ কিছু মনে হয় 4-5 দিন আগে এই ভিডিওটা দেওয়া হয়েছে। তার মানে এই ভার্বের সাথে এখন আইএনজি হয়েছে এবং এটা নন ফিনাইট ভার্ব। সিটিং অ্যাট হোম এটা একটা ফ্রেজ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে স্কুল ওর সাথেই যুক্ত করা, অ্যান্ড আবার টেকিং ক্লাস ইন দ্য কলেজ এটাও প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে এখানে দুইটা ফ্রেজ কিন্তু পরপর যোগ হয়েছে। তো এইভাবে তুমি ছোট ছোট করে বাক্য তৈরি করো, তাহলে তুমি কোনো এক সময়ে তুমি লিখতে লিখতে কিন্তু তুমি একটা ভালো মাপের রাইটার হয়ে যাবে। পয়টা দেখো, সফল হওয়ার জন্য জীবনের সকল বিষয় জানার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের জানার চেষ্টা করতে হবে। এখানে আমাদের কথাটা না লিখলে একটু আমাদেরটা লিখে দিই, আর নিচেটা একটু মুছে দিই। এবার বলছে সফল হওয়ার জন্য জীবনের সকল বিষয় জানার চেষ্টা করতে, আমাদেরকে জানার চেষ্টা করতে। তাহলে এখানে আমাদের চেষ্টা করতে উই হ্যাভ টু নো, আমাদের জানার, উই হ্যাভ টু ট্রাই টু নো। টু নোটা ইনফিনিটিভ ফ্রেজ, ট্রাইটা মূল ভার্ব, হ্যাভ টুটা অক্সিলারি ভার্ব, উইটা সাবজেক্ট। এটা সাবজেক্ট, এটা অক্সিলারি, এটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, এটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। এটা একটু মিলাই নিও, নন ফিনাইট ভার্ব। তার মানে উই হ্যাভ টু ট্রাই টু নো, আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। পরেরটা আছে জীবনে সফল হওয়ার জন্য। এবার সফল হওয়ার ইংরেজি আর একটা টু সাকসিড, SUCCEED, সাকসিড ইন লাইফ। দেখো জীবনে সফল হওয়ার জন্য একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার হয়েছে, টু নো, আবার আর একটা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার হয়েছে। তার মানে পরপর দুটো ইনফিনিটিভ ভার্ব। এরপরে টু, যেহেতু টুর পরে ভার্বের রূপ পরিবর্তন হয় না, এখানেও রূপটা পরিবর্তন হয়নি, এখানেও রূপটা পরিবর্তন হয়নি, আর এখানে পরিবর্তন হয়নি মডেল অক্সিলারি ভার্বের কারণে। তো এইভাবে আমি যদি প্রতিদিন যদি ইংরেজিটা এভাবে দেখতে থাকি, কোনো এক সময়ে আমার এই যে গ্রামাটিক্যাল যে রুলগুলো, গ্রামাটিক্যাল যে ভুলগুলো আছে, সেই ভুলগুলো আশা করি আমি সব ধরতে পারবো, বুঝতে পারবো। তো আমার সাথেই থাকো। তো আজকে এই পর্যন্তই, ক্লাসটা বড় করলাম না। আবার আমার এই ক্লাসটা যদি তোমার কোনো উপকারে লাগে তাহলে তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাথে থাকো। আবার দেখা হতে সামনের একটা নতুন ভিডিও নিয়ে।